মরহুম বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, যখন তাকে নির্যাতনের মুখে রাখা হয়েছিল তখন উনি বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। অর্থাৎ ভারতের এই ধরনের নীতির প্রশ্নে উনি আপোষহীন ছিলেন। এবং এই যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, ইলিয়াস আলীর জীবনে একটা বড় পাপ ছিল। সেই পাপটা হলো উনি জীবনে একটা সীমান্তে হত্যাকাণ্ড সমাধানের জন্য লং মার্চ করেছিলেন। মুজিববাদের নতুন করে তারা পাহারাদার হিসাবে আবিষ্কৃত হয়েছেন এবং এই মুজিববাদের পাহারাদার সরকার হওয়ার কারণেই সীমান্তে শুভেন্দু 10,000 লোক পাঠানোর সাহস পায়। সীমান্তে আরো 1800 লোককে তারা সেখানে স্টেশন করে রাখছে পাঠানোর জন্য। এই যে পিলখানা যে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের একটি কমিশন গঠন হয়েছিল। সেই কমিশন একটি রিপোর্টও পাবলিশ করেছিল, সেটা হলো নন ক্লাসিফাইড রিপোর্ট, অর্থাৎ এটা ক্লাসিফাইড না, অর্থাৎ আপনি ইচ্ছা করলে সবার কাছে প্রকাশ করতে পারবেন। সেই রিপোর্টে স্পষ্টত লেখা আছে যে এখানে শেখ হাসিনা জড়িত ছিল, ভারত জড়িত ছিল এবং নানা তাপস থেকে শুরু করে অসংখ্য ব্যক্তির নাম এসেছে এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেখানে পুরো বিস্তারিত আকারে দেওয়া আছে। যে সীমান্তের যে পুটিন অথবা সীমান্ত হত্যা, এই যে বাংলাদেশে এখন বর্তমানে আপনারা এটা আমাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটার যে প্ল্যান বা ষড়যন্ত্র এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। আপনারা প্রত্যক্ষ করেছিলেন যে ভারতে নাগরিকত্ব আইন পরিবর্তন করা হয়েছে এবং সেই নাগরিকত্ব আইনে মানবতা বিরোধী অনেকগুলো ধারা সংযোজন করা হয়েছিল। সেখানে শুধু ভারত থেকে মুসলমানদেরকে খারিজ করা হয়েছে এবং সেই জায়গাতে তারা যে অখণ্ড ভারত নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছিল, সেই জায়গাতে আজকে এটা আমাদের বর্ডার বা সীমান্তে চলে এসেছে। 2020 সালে আমি তখন এমবিএর স্টুডেন্ট। আমার কাছে যখন সিএ মুভমেন্ট চলতেছিল ইন্ডিয়াতে, আমাদের যারা বন্ধু ছিল সাজ্জিল ইমাম, ওমর খালিদ, ওনারা এখন প্রায় 5 বছর যাবৎ জেলে আছে। তা আমরা তাদের লেখাপত্র পড়া শুরু করি যে ওইখানের মুসলমানদের কি অবস্থা এবং তাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে শুরু করি। তো সেখানে আমরা টের পাই যে ভয়াবহ অবস্থা। তো আমি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কাছে ওই সময় গিয়েছিলাম যে এটার বিরুদ্ধে প্রটেস্ট করতে হবে। তো তখন কোন সিঙ্গেল পার্টি অথবা ছাত্র সংগঠন এটাতে সাড়া দেয়নি। পরবর্তীতে রাজু ভাস্কর্যে আমি একাই বসে পড়ি, আমার আম্মার একটা দেওয়া কম্বল ছিল, ওইটা নিয়ে শীতকালে বসে পারি এবং সেখানে প্রায় 54 দিন এই একদম খোলা আকাশের নিচে অবস্থান করি। এখানে দিদার ভাই আছেন, ওনারা গিয়েছিলেন, ফুয়াদ ভাইও গিয়েছিলেন। ফুয়াদ ভাই তখন কোট টাই পরে গিয়েছিলেন এবং এই বিষয়ে হলো আমার আইনি অনেকগুলো পরামর্শ দিয়েছিলেন। আমাদের এখন যে বিষয়টা নিয়ে উপরে আমরা কাজ করেছিলাম, এই বিষয়টা অনেক প্রমিনেন্ট হয়েছে এবং আমি সীমান্তের বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে সীমান্ত হত্যাগুলো হচ্ছে, পুশিন হচ্ছে। আমাদের আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন তাদের পার্লামেন্টে, প্রায় তারা 10,000 লোককে হলো বাংলাদেশে পাঠিয়েছেন পুশিন করে এবং ডিটেনশন সেন্টারে সেখানে প্রায় তাদের 1800 লোক অপেক্ষা করছে এবং ইন্টারেস্টিং বিষয় প্রায় 30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে এবং ফার্স্ট ব্যাচ যেটা বাংলাদেশে তারা পুশিন করেছিল সেখানে আমি গিয়েছিলাম। তো তারা প্রায় 3 দিন যাবত অবস্থান করছিল যে সীমান্ত শূন্য রেখায়। তো ওইটা হলো আমি তাদের সাথে যখন কমিউনিকেশন করেছি, প্রায় 3 দিন যাবত তারা হলো পানি, কলা, রুটি খেয়ে ওইখানে বসেছিল এবং আমরা ওইখানে যাওয়ার পরে যখন শুনতে পেয়েছে যে আমরা যাব, তখন তারা রাতের আধারে ওই ফার্স্ট যে ব্যাচটা আছে ওইখানে 10 জন ছিল পুশিন করেছিল, তাদেরকে হলো রাতের বেলায় ভারত আবারই তাদেরকে ফেরত নিয়ে যায় এবং এরপরে বাংলাদেশের এই যে মৌসুমী যে সিজনটা আছে, বৃষ্টি হচ্ছে, সীমান্তের যে শূন্য রাখা ওইখানে অধিকাংশ কৃষি জমি এবং সেখানে হলো বৃষ্টি হলে পানি জমে যায়। তো তারা হলো প্রতিনিয়ত বাংলাদেশে পাঠাচ্ছে এবং সেখানে হলো এই যে কাদার মধ্যে পানির মধ্যে হলো বাচ্চা বুড়া একদম গরিব মানুষ হলো সীমান্তে শূন্য রাখায় তাদেরকে রাতের আধারে হলো অস্ত্রের মুখে হলো এখানে রেখে চলে যায় তারা এবং সেখানে তারা অবস্থান করে। এটা পুরো বাংলাদেশের শুধু আমাদের ইন্ডিয়ার সাথে যে 32টা সীমান্ত সেখানেই নয়, আমাদের যে মায়ানমারের সীমান্ত সেখানেও খুব বাজে অবস্থা। সেখানে হলো তারা মাইন পুঁতে রাখে এবং
আমি ওইখানে যারা বিভিন্ন কমিউনিটি আছে পাহাড়ে তাদের সাথেও কথা বলেছি, তাদের যে প্রাথমিক যে কাজ সেটাও তারা করতে পারে না, এবং ওরা নাফ নদী দিয়ে এসে নৌকা দিয়ে হলো সশস্ত্র হয়ে এসে বাংলাদেশের কমিউনিটি যারা আছে তাদের থেকে হলো তাদের ফসলি সবকিছু যা তারা এক বছরে স্টোরেজ করে রাখে বা সংরক্ষণ করে রাখে, এবং সেগুলো হলো ফল থেকে শুরু করে টাকা পয়সা স্বর্ণ সবকিছু তারা হলো ডাকাতি করে নিয়ে যায়। তো আমরা যদি সেখানে হিসাব করি তাহলে আমাদের যে স্থল যে সীমান্তগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় অনিরাপদ। তা আমাদের এখানে যখন এই সীমান্তে পুশিং করা শুরু করেছিল তারা, আমাদের বিজিবি হলো অ্যাক্টিভ হয়েছিল, এবং আমরা যখন সেখানে সীমান্তের যে গ্রামগুলো আছে, অর্থাৎ আমরা যখনই কোনো পয়েন্টে গিয়েছি প্রায় আমাদের সাথে 2, 3, 4, 5 হাজার লোক হলো গ্রামের মানুষ ছুটে চলে এসেছে, কারো হাতে দা, কারো হাতে হলো কাস্তে, এবং হলো গায়ে গেঞ্জি নাই, লুঙ্গি পরা। আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন এখানে? যে বাংলাদেশের হলো ওইখান থেকে ভারত হলো বাংলাদেশে অ্যাটাকের চেষ্টা করতেছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে রক্ষা করব। এই যে বাংলাদেশের এই মানুষগুলা মুক্তিযুদ্ধের সময় গেঞ্জি পরে লুঙ্গি পরে যখন আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন ভারতে বসে বসে ষড়যন্ত্র করেছিলেন, ঘুমিয়েছিলেন, এবং আমাদের এখানে অসংখ্য মানুষ যারা বাংলাদেশের মানুষের প্রতি অস্ত্র ত্যাগ করেছিলেন, সেই মানুষগুলো ওই সময় কোন পাওয়ার কিছু আকাঙ্ক্ষা ছাড়াই মুক্তিযুদ্ধ হলো ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই মানুষগুলারই বংশধর যারা সীমান্তে আছে, এই মানুষগুলা দিন রাত তারা সীমান্তে পাহারা দিয়ে যাচ্ছে। এবং আজকে একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে হলো আমাদের এই যে পিলখানা যে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের একটি কমিশন গঠন হয়েছিল, সেই কমিশন একটি রিপোর্টও পাবলিশ করেছিল, সেটা হলো নন ক্লাসিফাইড রিপোর্ট, অর্থাৎ এটা ক্লাসিফাইড না, অর্থাৎ আপনি ইচ্ছা করলে সবার কাছে প্রকাশ করতে পারবেন। সেই রিপোর্টে স্পষ্টত লেখা আছে যে এখানে শেখ হাসিনা জড়িত ছিল, ভারত জড়িত ছিল, এবং নানা তাপস থেকে শুরু করে অসংখ্য ব্যক্তির নাম এসেছে, এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেখানে পুরো বিস্তারিত আকারে দেওয়া আছে। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য রাখেন নাই, এবং সাথে সাথে যে বিজেপি যে দীর্ঘদিন যাবৎ সীমান্তে আমাদের প্রতিনিয়ত পেট্রোলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, সেই জায়গাতে গত যেই দিন থেকে পুশিং শুরু হয়েছে এই পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা সীমান্তে উনি ভিজিট করেন নাই, 1 নম্বর। 2 নম্বর হলো উনি প্রথমে বক্তব্য দিয়েছেন এটা হলো ভারতের অভ্যন্তরীণ বিষয়, পরবর্তীতে জনরোষের চাপে বলেছেন ঠিক আছে এটা নিয়ে আমরা কথা বলবো, এবং উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে সেই স্টেটমেন্টটা হলো ফরেন মিনিস্টার দেওয়ার কথা ছিল। ঠিক আছে আমরা মেনে নিলাম ফরেন মিনিস্টার আন্তর্জাতিক লবিং করতে ব্যস্ত, জাতিসংঘের ইলেক্টেড অ্যাসেম্বলির ওইখানে হলো অর্থাৎ সভাপতি হওয়ার জন্য ওনার দায়িত্বটা এবং প্রধানমন্ত্রীর দায়িত্বটা সালাউদ্দিন ভাই পালন করছেন। এবং পরবর্তীতে সালাউদ্দিন আরেকটা বক্তব্য দিলেন যে ঠিক আছে তাহলে হলো আমরা সীমান্তে হলো কাঁটাতারে বেড়া নির্মাণ করব। তো সবিনয়ে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্তের সমস্যার সমাধান হবে? আমি মনে করি যে বা আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে না। আমাদের এখানে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হলো রাজনৈতিক, আরেকটা হলো অর্থনৈতিক, আরেকটা হলো সাংস্কৃতিক। আমরা যদি পলিটিক্যালি বা জিওগ্রাফিক্যালি আমাদের সীমান্ত দেখি তাহলে যেই ম্যাপটা আমাদের সামনে সর্বক্ষেত্রে অঙ্কিত হয় ক্লাসের 1 বাচ্চা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেই ম্যাপটা আমাদের জিওগ্রাফিক্যালি ম্যাপ। এবং আমরা বলি না আমাদের এই ম্যাপের বাহিরে আরো বড় অংশ জুড়ে আমাদের ম্যাপের সাথে আমরা অ্যাড করে দিব, কিন্তু আমরা সংস্কৃতিগত ভাবে বলেছি যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ রয়েছে, আমাদের হলো এখানে 7 সিস্টার্সের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেখানে যোগাযোগ রয়েছে, কারণ সেখানে আমরা ভাষা খাদ্যাভ্যাস থেকে শুরু করে অনেক কিছু হলো আমাদের মিলনের জায়গা রয়েছে। সেজন্য আমরা যদি সাংস্কৃতিক ভাবে আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু এটা যদি বলি, যেখানেই বাঙালি ডায়াসপোরা রয়েছে পুরো বিশ্ব জুড়ে সেখানে হলো সাংস্কৃতিক ভাবে হলো আমাদের সীমানা। অর্থনৈতিক ভাবে যদি আমরা বলি যতটুকু বিশ্ব জুড়ে যেখানে যেখানে বাংলাদেশিরা রয়েছে, বাঙালি ডায়াসপোরা রয়েছে সেখানেই হলো আমাদের সীমানা।
তো রাজনৈতিক ভাবে আমাদের যেই জায়গাটুকু থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয় যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তাহলে পুরো বিশ্বব্যাপী যে মাইগ্রেশনের যে প্রসেসটা রয়েছে, এবং সেখানে যদি আমরা আমাদের জাতিসংঘের যে লস গুলা রয়েছে সেগুলোর তত্ত্বাবধানে আমরা বিশ্ব ব্যবস্থার কাছে আমাদের যে সীমান্তে কি হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি, যেটা ফুয়াদ ভাই অলরেডি বলেছেন, এবং সাথে সাথে এটা ইন্টারন্যাশনাল লেভেলে আর দেশের ক্ষেত্রে, আমি সীমান্তে গিয়েছি, একজন বাবা রাতের সন্ধ্যায় হলো তার বাচ্চা হলো কান্নাকাটি করতেছিল, তার 6 বছরের একটা বাচ্চা। উনি হলো ঘরে কিছু ছিল না, অর্থাৎ মাছ মাংস কোনো কিছু ছিল না। তো তার জন্য হলো নদীতে হলো উনি মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে যাওয়া মাত্র, এটা বাংলাদেশের অংশের মধ্যেই, তাকে হলো এখানে বিএসএফ হলো গুলি করে হত্যা করে। তো আমি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম উনি এত রিস্কটা নিয়েছিল কেন। বলতেছিল রাতের বেলা যে আমরা রান্না করব কোনো কিছুই ছিল না, এবং এটা সচরাচর আমরা হলো এখান থেকে পাশ থেকে মাছ ধরে খাই। এবং ওই রাতে হলো ওনাকে বিএসএফ বা খনি বাহিনী হলো তাকে হত্যা করে। সেই জায়গা যখন আমরা পরদিন গিয়েছিলাম, ওনার ওয়াইফের সাথে যখন কথা বলেছিলাম, 5 দিন পরে ওনার ওয়াইফের হলো আরেকটা বেবি অর্থাৎ দুনিয়াতে আসবে, এই টাইমিংটা ছিল। এমন অসংখ্য মানুষের জীবন গল্প কিন্তু সীমান্তে আছে। তাহলে এই সীমান্তে বাসী যারা, তাদের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সংযোজন আমরা না করি, সাথে সাথে সেখানে আমি খোঁজ নিয়েছি একটা স্কুল থেকে আরেকটা স্কুল অনেক দূরে, আমরা যদি সেখানে স্কুল, তাদেরকে আমরা শিক্ষা উপকরণ শিক্ষিত না করি, এবং সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে হলো বিভিন্ন সীমান্ত এলাকায় তাদের হলো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। কর্মসংস্থানের যদি আমরা নিশ্চয়তা বিধান না করতে পারি, এবং সেই মাকে জিজ্ঞেস করেছিলাম যার স্বামীকে হত্যা করা হয়েছিল, যে আপনার যদি এই অনাগত বেবিটা 5 দিন পরে জন্মগ্রহণ করে, আপনার যদি সিজার করতে হয় বা প্রেগন্যান্সি প্রবলেম হয়, আপনার কোথায় আপনার হসপিটালে যান? উনি আমাকে বলল আমাদের এইখান থেকে হসপিটাল এত দূরে যে যাইতে যেতে হলে আমার বেবিটা হয়ে যাবে রাস্তার মধ্যেই। এই ধরনের সিচুয়েশনের মধ্যে সীমান্তবাসী হলো প্রতিনিয়ত যাচ্ছে। আমরা বিডিআর এর সাথে কথা বললাম, বিডিআর এর যে অস্ত্র শস্ত্র আছে এগুলা ইকুইপড না, অর্থাৎ বর্তমান মডার্ন ভারতের যেই ধরনের অস্ত্র শস্ত্র আছে তারা তাদেরকে যেইভাবে হলো প্রতিরোধ করবে সেই জায়গাতে তারা উন্নত মানের না। এবং তাদের যে পেট্রোলিং কার গুলো দেওয়া হয়েছে সেই পেট্রোলিং কার গুলার অবস্থা ভালো না। তাদের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোটাও ভালো না। আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেছি রাতের বেলা আপনার ডিউটি পালন করেন কিভাবে, বললো যে ভারত হলো সীমান্তে সাপ ছেড়ে দিয়েছে, মানে বিষাক্ত সাপ, বিষাক্ত পোকা হলো ছেড়ে দিয়েছে, যে আমরা এগুলার মধ্যে হলো দিয়ে ডিউটি করতে হয়, এবং সেই সাপ বিষাক্ত যে কীটগুলো আছে এগুলার কারণে আমাদের অনেকেই প্রতিনিয়ত আহত হচ্ছে, এবং তাদের পর্যাপ্ত হলো চিকিৎসারও কোনো সরঞ্জামাদি নাই। এবং একটা জায়গা থেকে যখন তারা আরেকটা জায়গায় পেট্রোলিং করে সেই জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, রাস্তা নাই, ফলত একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা কিন্তু পেট্রোলিং করতে হচ্ছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন কাঁটাতার নির্মাণ করবেন, ফার্স্ট যখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গিয়েছিলাম, সেখানে হলো এসপি যিনি ডিসি প্রথমে বললেন যে এখানে আপনারা আসতে পারবেন না। তার পরবর্তীতে ওইখানে যিনি এএসপি উনি বললেন যে কোনো মূল্যে আমরা এখানে আপনাদেরকে আসতে দিব না। আমরা বললাম আমরা যে কোনো মূল্য হলো এখানে যাব। পরবর্তীতে আমি এসপি কে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কে বলেছে এই বিষয়ে। পরে উনি স্পষ্ট বলেছেন আমাদেরকে ডিরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে বলেছে যাতে আপনারা আসতে না পারেন। আমরা সেখানে সীমান্তে গিয়েছি এবং যে ফ্যামিলি গুলো আছে তাদেরকে ভারত একটা বয়ান দিচ্ছে যে তারা নাকি হলো গরু চোরাচালান করে, স্বর্ণ চোরাচালান করে, কিন্তু সেখানে যখন আমরা তাদের ফ্যামিলির সাথে প্রত্যক্ষ করেছি, কথা বলেছি, আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস তাদের মধ্যে পাইনি। ব্রাহ্মণবাড়িয়া হলো একটা ছেলে কলেজে পড়াশোনা করে, সেই ছেলে হলো রাতের বেলা হলো খালি গায়ে বাতাস খাইতে একটু কাছে ঘুরতে গিয়েছিল। মানে তাদের জীবনটা, অর্থাৎ আমরা যেভাবে এখান থেকে বর্ডারটা দেখি তাদের জীবনটা তারা বর্ডারে ওইভাবে দেখে না। তাদের কাছে এটা কাঁটাতার কি আর সীমান্তের ওই পাশে কি, তারা এটা বেশ পার্থক্য করে না, কারণ তাদের জীবনযাত্রা ওইখানে ওইখানে খায়, কাজ করে, সবকিছু করে। তো ওই ছেলে হলো কলেজে পড়াশোনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি তার ফ্যামিলির সাথে কথা বলেছি,
এবং সেখানের অনেকের সাক্ষ্য গ্রহণ করেছি। এই ছেলেটা কখনোই বর্ডারের কোনো চোরাচালান তো দূরের কথা, ন্যূনতম গ্রামে যে কারো একটা আম পেড়ে খেয়েছে বা একটা লিচু খেয়েছে এমন তার ইতিহাসে কোনো রেকর্ড নাই। সেই ছেলেটা বাতাস খেতে গিয়েছে, রাতে হলে তাকে হলো গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার পরে এনশিওর করার জন্য সেখানে হলো ব্যানার দিয়ে তাকে হলো কুচিয়েছে। আমরা সেখানে তার ফ্যামিলি গুলোর সাথে কথা বলেছি। তো ভারত বারবার আমাদেরকে বলতেছে হলো বাংলাদেশিরা এখানে স্মাগলিং করে, এবং তাদের বক্তব্যের সাথে মিল রেখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই বক্তব্য দিচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিডিআরের পার্সনের সাথে কথা বলেছি। আমরা বললাম যে আপনারা তো ভারতীয় বয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে বলে আপনারা সেভাবে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা তো সরজমিনে ভিন্ন পাইলাম। ওনারা আমাদেরকে বলেছেন যে এটা আমাদের প্রতি নির্দেশনা, এই বয়ান অনুযায়ী আমাদেরকে মানতে হবে। আমি বললাম কেন? তো তাদের একটা স্ট্র্যাটেজি যেটা সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে হলো তারা প্রকাশিত হয়ে পড়েছে, সীমান্তে যে হত্যাকাণ্ড হয় উনি এটাকে বর্ডার কিলিং বলতে হলো নারাজ। এখানে হলো আপনারা যখন বর্ডারে যাবেন ওই পাশে হলো একটা দেশ রয়েছে তার আইন রয়েছে, এই পাশে একটা দেশ রয়েছে আইন রয়েছে। ফলত যখন এখানে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে সেই অনুযায়ী কিন্তু এই দেশে তার বিচার হবে, অর্থাৎ এই দেশের সীমান্তের মধ্যে, ওই দেশে হলো ওই দেশে। ক্রস বর্ডার যে ফাংশনাল অ্যাক্টিভিটিস সেখানে হলো কেউ কাউকে হত্যা করতে পারবে না। এবং সেখানে সালাউদ্দিন ভাই এই বক্তব্যের মাধ্যমে বর্ডার কিলিং কোন যারা বর্ডার স্মাগলিং করে অথবা যাদেরকে হত্যা করা হয় তারা সীমান্তর হত্যা হবে না, এই বক্তব্যের মাধ্যমে যারা হলো সীমান্ত নিরপরাধ মানুষ রয়েছে তাদেরকে একটা হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছেন। এবং সেই মানুষগুলো যে হত্যাকাণ্ড শিকার হয়েছে তাদের যাতে রেশিওটা, অর্থাৎ আপনার প্রতি মাসে বছরে যদি মানুষ মারে হলো 500 জন, এই 500 জনের ডেটাটা যাতে কমে আসে, এটা 200-তে চলে আসে, সেই জন্য উনি নিয়ে বক্তব্যটা দিয়েছেন। কারণ ইন্টারন্যাশনাল প্রেসার যারা ভারতের মাধ্যমে বাংলাদেশের উপরে যাতে তারা না দিতে পারে সেই জন্য হলো তারা ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে অ্যাক্টিভিস্টটা করেছিলেন। আরো দুজন ব্যক্তির রেফারেন্সটা আমি দিব। এই যে আমাদের একটা পরিচিত ভাই ছিলেন জাহেদ ভাই, উনি আরেক ধরনের একটা উশৃঙ্খল বক্তব্য দিলেন। ঠিক আছে, শামা ওবায়দ উশৃঙ্খল বক্তব্য দিলেন, সেটা আমরা মানতে পারলাম। শামা ওবায়দ বললেন যে আমরা 12টা চিঠি দিয়েছি, সেই 12টা চিঠিতে হলো ভারত কোনো রেসপন্স করে নাই। তারপরে দিল্লিতে হলো বিডিআর এবং আমাদের হলো বিজেপি এবং হলো ওই দেশের বিএসএফ এর ডিজি লেভেল একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ কোনো ফ্রুটফুল কোনো আলোচনা হলো না। এবং আন্ত বর্ডারের যে এবং আন্তর্দেশীয় যে টপিক গুলা পলিটিক্যালি আমাদের ডিল করতে হয় সেই টপিক গুলা হলো ডিজি লেভেলে ডিসকাশন হয় না। এই যে আমাদের পুরো ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা আমাদেরকে মিডিয়া থেকে অন্ধকার করে রাখা হয়েছে, জনগণ থেকে অন্ধকার করে রাখা হয়েছে। এবার আসুন যে রাজনৈতিক জায়গায় বাংলাদেশে একটা দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনালিস্ট পার্টি। প্রতিষ্ঠাতা করেছিলেন কে? জিয়াউর রহমান। উনি বলেছিলেন উই রিভল্ট পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে, এবং উনি বাংলাদেশের মানুষকে বলেছিলেন একটি গানের মাধ্যমে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। এবার আসি হলো ওনাদের দলের সেকেন্ড যিনি নেত্রী ছিলেন খালেদা জিয়া। মরহুম বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, যখন তাকে নির্যাতনের মুখে রাখা হয়েছিল তখন উনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। অর্থাৎ ভারতের এই ধরনের নীতির প্রশ্নে উনি আপোষহীন ছিলেন। এবং এই যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, ইলিয়াস আলীর জীবনে একটা বড় পাপ ছিল, সেই পাপটা হলো উনি জীবনে একটা সীমান্তে হত্যাকাণ্ড সমাধানের জন্য লং মার্চ করেছিলেন। বাংলাদেশে জিয়াউর রহমানের একটা জীবনে ভুল ছিল, সেই ভুলটা হলো যখন ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, তারা সীমান্তে অনেক ডিস্টার্ব করেছিল এবং জিয়াউর রহমান সেখানে ভারতীয় নীতির বাইরে গিয়ে এই যে আপনাদের ভারতের একটা পুতুল সরকার ছিল শেখ মুজিব, এই যে সে নীতিগুলা করেছিল সেটা থেকে বের হয়ে অন্যান্য মুসলিম কান্ট্রিজ চায়নার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই জন্য হলো চিটাগং সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছিল এবং কত নিষ্ঠুর ভাবে তাকে জীবন দিতে হয়েছিল
সেই ইতিহাস সার্কিট হাউসের পাশে একটা বিল্ডিং এ সবকিছু এখন স্মৃতি সংরক্ষণ আছে। যদি খালেদা জিয়ার জীবনের কথা বলি, সেই খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, যিনি হলো জীবনের লাস্ট কুকড়ে কুকড়ে হলো মৃত্যুর কাছাকাছি গিয়েছেন। আমি খালেদা জিয়ার কাছে যখন একদম কাছাকাছি, অর্থাৎ মরণের 1 মাস আগে ওনার সাথে দেখা করেছিলাম, ওনার সাথে আমি যখন দেখা করেছেন একটা স্মাইলিং বা হাসি দিলেন, তা আমি ওনাকে একটা বলেছিলাম যে বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র আছে, আপনার সময়ে আপনি কার সাথে কাজ করেছিলেন, এটা আমাদের একটু প্রয়োজন, আমরা ভবিষ্যতে যাতে কাজ করতে পারি। উনি চুপ করেছিলেন। এবং সেই বেগম খালেদা জিয়া মরহুমের মৃত্যুর পরে যে তার সন্তান ক্ষমতা আরোহণ করেছেন, যেই দলের নাম, সেই দলের নাম হলো ন্যাশনালিস্ট পার্টি। এই জাতীয়তাবাদী দলের আমলে পুশিনের মতন একটি কর্মকাণ্ড চলতেছে, তারা নিশ্চুপ আছেন। এবং বাংলাদেশের যে জিয়াউর রহমান যে দলটা জন্ম দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যে দলটা জন্ম দিয়েছিলেন, সেই দলের যে লিগেসি, এই লিগেসির বিপরীতে তারা গিয়ে মুজিববাদের নতুন করে তারা পাহারাদার হিসাবে আবিষ্কৃত হয়েছেন। এবং এই মুজিববাদের পাহারাদার সরকার হওয়ার কারণেই সীমান্তে শুভেন্দু 10,000 লোক পাঠানোর সাহস পায়। সীমান্তে আরো 1800 লোককে তারা সেখানে স্টেশন করে রাখছে পাঠানোর জন্য। ভারত আরো 30 লাখ লোককে এখানে পাঠানোর জন্য প্রস্তুত করে রেখেছে, শুধু এই মুজিববাদের নব্য পাহারাদার হওয়ার কারণে। আমরা বিএনপি থেকে এটা এক্সপেক্ট করি নাই। এবং বাংলাদেশের মানুষ একটা এক্সপেক্ট করতো, যারা 17 বছর গুম, খুন, নির্যাতনের অংশীদার হয়েছিল, অন্যতম একটা কারণ ছিল বিএনপি একটা ভারতের ক্ষেত্রে আপোষ করবে না, এই কারণে তারা মাঠে গিয়েছিল। তারা ওই হাওয়া ভবনের কিছু শৃঙ্খল যুবকের কর্মকাণ্ড থেকে মাঠে যায় নাই। এই যে মীর শাহ আলম, আগে ছিল কি যেন সিলভার গিয়াসউদ্দিন আল মামুন, এই ধরনের একটা উশৃঙ্খল যুবকের একটা গ্যাং আছে বাংলাদেশে। এই গ্যাংটা এত শৃঙ্খল বেহায়াপনা করছে যে খালেদা জিয়া বাধ্য হয়ে তাদেরকে বিদেশে পাঠাতে হয়েছে, যে তুমি যদি আমার দেশে থাকো তাহলে আমার প্রধানমন্ত্রিত্ব যাবে, এবং সাথে সাথে যে মান সম্মান তোমার বাপের এবং তোমার মায়ের, এটাও ধূলিসাৎ হবে। ঠিক আছে, আমরা চিন্তা করলাম, লন্ডনে গিয়ে পড়াশোনা করেছে, সেখানে পরবর্তীতে অনেক ভাই থেকে এখন শুনতেছি লন্ডনেও আবার আরো স্ট্রং গ্যাং বানাইছে তারা, এবং তাদের উশৃঙ্খল বেহায়াপনা এটা শুধু বাংলাদেশের সীমানা নয়, লন্ডনে ছড়িয়ে পড়েছে। তো তারা সেখান থেকে চিন্তা করলো যে কিভাবে হলো বাংলাদেশের হলো এই ধরনের ক্ষমতা হলো আরোহণ করা যায়। এই গণ অভ্যুত্থানের পরে প্রপোজাল সবার কাছে এসেছিল। ভারত প্রশ্নে আমরা একদম বলেছি এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং আওয়ামী লীগ প্রশ্নে এখানে নো এন্ট্রি। আওয়ামী লীগের বিচার হতে হবে, ভারতের সাথে হলো স্বাধীন পররাষ্ট্র নীতি হবে, আমি স্পষ্ট তাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরে হলো আমাদের কতিপয় সেনাবাহিনীর বিভ্রান্ত যুবক এই ষড়যন্ত্রের অংশীদার হলেন। তারা আমাদেরকেও বললো, আমরা বলছি ন, আমরা কোনো এই ধরনের জনতার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। এবং সেই সাথে হলো তাদের এই প্রপোজালের সাথে তারেক রহমান হলো সুর মিলাইলেন, কারণ ওনার কাছে ক্ষমতা এটা বড়। তাহলে এই ক্ষমতা যদি আসতে পারে, তাহলে মিয়া নুরুদ্দিন অপুর মতন হলো লোকরে দিয়া হলো 2 নম্বরই কাজ করাইতে পারবে, মীর শাহ আলমরে দিয়ে 2 নম্বরই কাজ করাইতে পারবে, অর্থাৎ হাওয়া ভবনের যে ভাই বারাদার গুলো আছে তাদের দিয়ে 2 নম্বর কাজ করাবে। এখন প্রবলেমটা হলো কি, দেখেন তারা 2 নম্বরই কাজ করতেছে, ঠিক আছে, তারা করলো, সেখানে তাদের কিছু অর্থ সম্পদ দরকার, তাদের হলো বিদেশে বাড়ি দরকার, দেশে অনেক ধরনের তারা হলো ফকির গরিব, যেভাবে হলো শেখ কামাল শেখ জামালরা ব্যাংক ডাকাতি করেছিল, এখন যেহেতু তার বাপ প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল, সেই সুবাদে সেও প্রধানমন্ত্রী হয়ে এখন হলো জনগণের ট্যাক্সের টাকা ডাকাতি করবে, করলো। প্রবলেমটা হলো আপনি স্বাধীনতা বিকিয়ে কেন করতেছেন? স্বাধীনতার প্রশ্নটা আপনি নীতিটা আপোষ করতে পারবেন না, কারণ বাংলাদেশের আপনি যদি সার্বভৌমত্ব হুমকিতে ফেলে দেন, আপনার এই শৃঙ্খলার কারণে ব্যাংকগুলাকে লোপাট করার জন্য আপনি ব্যাংকে বসিয়েছেন একটা আরেকটা শৃঙ্খল যুবক। এখানের যারা এক্সচেঞ্জ অফিসার তারা আমাদেরকে বলে, এই লোক যদি বাংলাদেশ ব্যাংকের হলো গভর্নর হইতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? এই পল্টন এলাকায় কত জনের যে টাকা মেরে দিয়েছে এই যে বর্তমান যিনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর আছে। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশের যে দলটা আছে তারা যেখানে সার্বভৌমত্বকে ডিফেন্ডার হওয়ার কথা জাতীয়তাবাদী বলে, তারা উল্টো এই শব্দকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থকে সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। ভদ্রতার মুখোশ পরে হলো
দুনিয়ার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে। এটা যদি অন্য কোনো আওয়ামী লীগ করলে মানতে পারতাম, কিন্তু বিএনপি এটা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এজন্য আমি তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। এই দল বাংলাদেশে যে আইডিয়া, এই আইডিয়াকে তারা নষ্ট করে দিয়েছে। এই উশৃঙ্খল হাওয়া ভবনের যে যুবকরা আছে, ক্ষমতায় গিয়েছে, তারা কেউ মিনিস্টার হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, প্রথমত এদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ এই উশৃঙ্খল বেহায়াপনা যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশ ভারত থেকে, তারা তো বাংলাদেশ দখল করতে আসবে না, কারণ দখল করলে ওরা এই 20 কোটি ফিয়াদ অলরেডি বলেছেন মুসলমানদেরকে তারা হলে হ্যান্ডেল করতে পারবে না, সেটা ভারত রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তারা শোষণ করতে চাইবে। কিন্তু শোষণের সুযোগটা কারা দিয়ে দিলেন? এই শোষণের সুযোগটা দিয়ে দিলেন এই হাওয়া ভবনের উশৃঙ্খল যুবকরা। আপনারা বিশ্বাস করেন বা না করেন, বাংলাদেশে অনেক মানুষ এক্সপেক্ট করেছিল অ্যাটলিস্ট এই ছেলেগুলা ভদ্র হয়েছে লন্ডনে গিয়ে। ভদ্রতার কোনো ল্যাক্স মাত্র নেই। 31 দফা দিয়েছিল, সেটারও কোনো চিন্তা ভাবনা নাই। এই যে ভাইয়েরা তো 31 দফা ছিল, সেখানে ওই সময় একটা কথা ছিল যে শেখ হাসিনার সরকার পতন হবে 31 দফার ভিত্তিতে, এটা আমরা বাস্তবায়ন করব। তাহলে সে 31 দফা কেন বাস্তবায়ন হলো না? আপনি বললেন 75% মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটে, আপনি সংস্কার বাস্তবায়ন করলেন না। এখন ইনস্টিটিউট গুলো যদি ঠিক না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিক না করেন, স্বাধীন যদি আমাদের পলিসি না নেন, এবং আমাদের বিজেপিকে যদি শক্তিশালী না করেন, সীমান্তের মানুষের যে কান্নাটা এটা যদি সবার সামনে তুলে না ধরেন, ইন্টারন্যাশনালি যদি ভারতকে কোর্টে না নিয়ে যান, সীমান্তে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে সে ডাটাটা আপনি এক্সপোজ না করেন, তাহলে ভাই আপনার এই জাতীয়তাবাদী দিয়ে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, এই ধরনের ভণ্ডামিতে বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এটা পিওর একটা ভণ্ডামি তাদের। এখন অনেকে থাকতে পারে জামায়াতকে ঠেকানোর জন্য হলো আমি বিএনপিকে সাপোর্ট দেব। আমি বলছি আল্লাহর রাস্তায় এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসেন। জামাতকে ঠেকানোর জন্য বিএনপির দেশ বিরোধী কাজে আপনাকে সাপোর্ট দিতে হবে না। আপনি যদি জামাত আপনার পছন্দ না হয়, 11 দলীয় জোট যদি আপনার পছন্দ না হয়, তাহলে ভাই আপনি দাঁড়ান না কেন? আপনি রুমে ঘুমায় আছেন কেন? আপনি রাজনৈতিক কেন সংগ্রামটা জারি রাখতেছেন না? এবং এই ধরনের ভিন্ন এবং জঘন্য চিন্তা ভাবনা কি করেছে আমাদেরকে, যে বিকল্প নাই, এই জন্য শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটা আমাদের করেছে কিছু বামপন্থার মুখোশধারী কিছু বন্ধুরা, যারা হলো বামপন্থাকে নষ্ট করে দিচ্ছে, যেখানে সোশ্যাল ডেমোক্রেসির জায়গাটা তারা বাংলাদেশে নষ্ট করে দিচ্ছে, যেখানে হলো সোশ্যাল ইকোনমিক যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণাটা তারা নষ্ট করে দিচ্ছে। তাদের যে ক্লাস স্ট্রাগলের যে সংগ্রামের মার্কস লেনিন এঙ্গেলের যে ঐতিহাসিক ধারা, সেটা তারা এখানে হলো নষ্ট করে দিচ্ছে। এই যে আমি ক্যাম্পাসে যখন এসেছি, আমাদেরই এক বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের সিনিয়র জুনায়েদ সাকিব ভাই, উনি তো এই অলিগলিতে মিছিল করছে না সংস্কারের জন্য? উনি তো এখন প্ল্যানিং মিনিস্ট্রি আছে, উনি কই? এটা আমার বন্ধু নূর, সে কতগুলা মুভমেন্ট করলো সীমান্ত হত্যাকাণ্ডের বিপরীতে এবং ভারতীয় এই ধরনের আগ্রাসনের বিপরীতে। সে এখন কোথায়? শুধু হলো বিদেশ থেকে বিকাশে টাকা আইনা এখন প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে ওই মানুষগুলোর কথা এখন লক্ষ্য নাই? মানুষগুলা যে বিদেশে খুব বিপদে আছে। এই যে আমাদের প্রধানমন্ত্রী, আমি শেষ করে দিব 1 মিনিটের মধ্যেই, মালয়েশিয়া গেলেন, এখন দোলা চলে আছে যে শ্রমবাজার খুলবে নাকি খুলবে না। আপনি বিশ্বাস না করেন, আমি সৌদি আরবে গিয়েছি, কোন অ্যারাবিক কথা তারা বলতে পারে না বাংলাদেশের। এখানে নেপালিরা খুব ভালো বলতে পারে, কেরালারা ভালো বলতে পারে, এবং সেখানে হলো মালিকের অনেক টাকা মেরে দিচ্ছে। এটা বাংলাদেশে কিছু অসাধু একটা চক্র আবির্ভূত হয়ে পুরো বাংলাদেশে সাফার করতেছে। সেম জিনিস হলো মালয়েশিয়ান কয়েকটা দল আমাদের বাংলাদেশে এসেছিল, তারা আমাদের সাথে বসেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের বাংলাদেশে নিয়ে প্রবলেম কোথায়। তারা সেখানে যে ভয়াবহ চিত্র আমাদের কাছে তুলে ধরেছে, এগুলো কি সরকার দেখে না? আপনি ওই সমস্যার সমাধান না করে যাই বলবেন ভাই আমার থেকে এখানে 300 শ্রমিক নিতে হবে, ঠিক আছে মাহাদি আমিন তুমি কোথায় 10টা এজেন্সি খোলো, এই শ্রমিকরা পাঠাও, এর মাধ্যমে কিছু টাকা আসবে, আমি তো বড় কিছু বাংলাদেশকে দেখাইলাম। এগুলো তো তাই কোনো কথা না। আপনার তো এটা প্রপার একটা সিস্টেমের মাধ্যমে আপনার করতে হবে। যদি আপনি না করতে পারেন তাহলে দেখেন অর্থ মিনিস্ট্রি, এটাও একটা ডিসফাংশন মিনিস্ট্রি হয়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি যত বাংলাদেশের যারা স্টেটের ভেতরগত খোঁজ খবর রাখেন, আমি তাদের সাথে বলেছি যে বলতেছে সে তো ইনক্যাপেবল টু রান দিস স্টেট। তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে।
এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে? আরে ভাই, আপনার বুকে ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাই হলো? এটা কি কারবালার ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকো বুকের মধ্যে? লিটারালি এখানে প্রত্যেকটা মানুষের বুকে ছুরি পড়তেছে। আপনি তাকে হলো 2 বছর আপনি ছুরি খাইতে ইচ্ছুক। এখানে কিছু বামপন্থী আমাদের সো কল, ওনারা হলো বাম জিনিসটাই শব্দটা হলো বিকৃত করে দিয়েছেন। তারা আমাদেরকে হলো বলতেছে এখানে জামাতকে ঠেকানোর জন্য হলো আমার বুকে আমি ছুরি খাইতে প্রস্তুত আছি। তাহলে আপনার দাঁড়াইতে কোথায় সমস্যা? আপনি দাঁড়ান। জামাত খারাপ, ঠিক আছে, 11 দলীয় জোট খারাপ, আপনি দাঁড়ান। আপনি দেখেন না যে আপনার সামনে এতগুলা বোনের দর্শন হচ্ছে? আপনি দেখেন না পুশিং চলতেছে? আপনি দেখেন না ব্যাংক ব্যবস্থা লোপাট হচ্ছে? আপনি দেখেন না ক্যাম্পাসে ধান লাগা স্লোগান দিচ্ছে? আপনি দেখেন না যেখানে আমাদের এসএমই বিজনেসম্যান আছে তারা পথে বসে যাচ্ছে?